আজ আকাশবাণী কলকাতা পডকাস্ট অনুষ্ঠানে শুনুন জল সংরক্ষণ ও অর্থনীতি নিয়ে একটি আলোচনা। অতিথি সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শুভাশিস ভট্টাচার্য। তার সঙ্গে আলাপচারিতায় সৌর্য চৌধুরী। আকাশবাণী কলকাতার পডকাস্টের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো, এবং এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। সেটি হচ্ছে জল। 22শে মার্চ বিশ্ব জল দিবস, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াটার ডে। এবং আজ আমরা আলোচনা করব যে জলের সঙ্গে অর্থনীতির যে একটি ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা সম্পর্ক রয়েছে, সেটি এই মুহূর্তে কতটা বিপর্যস্ত, কতটা গুরুত্বপূর্ণ, এবং কিভাবে সেই সম্পর্কটাকে আরেকটু ভালো করা যায়। স্টুডিওয়ে আজকে উপস্থিত রয়েছেন সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শুভাশিস ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাই স্টুডিওয়ে। ধন্যবাদ। জল আমরা প্রতি ক্ষেত্রেই ব্যবহার করি শুভাশিস বাবু, এবং জল ছাড়া আমরা বাঁচতে পারি না, সবাই সেটা জানি আমরা। কিন্তু জলের সঙ্গে যে অর্থনীতির একটি বিশাল বড় সম্পর্ক রয়েছে, এটা ভীষণ প্রাচীন ব্যাপার। মানে একসময় মানুষ হান্টার গ্যাদারার ছিল, তারপর তারা অবভিয়াসলি অ্যাগ্রিকালচারে আসে, কৃষিতে আসে, কিন্তু জলের ভূমিকা ধীরে ধীরে বেড়েই গেছে। শুধু পান করার জন্য নয়, জীবন ধারণের জন্য নয়। যখন আমরা কৃষি কাজ শুরু করলাম এবং মানে বেশ বড়োভাবে শুরু করলাম, তখন থেকে জলের ভূমিকা ইম্পর্টেন্ট থেকেছে এবং এখন আরও যেন বেড়ে গেছে। এই নিয়ে কী বলবেন প্রথমে? পৃথিবীর বিভিন্ন সভ্যতাগুলোকে যদি আমরা প্রাথমিকভাবে উপলব্ধি করি, তাহলে দেখবেন সমস্ত সভ্যতাগুলোর পিছনে কিন্তু রয়েছে হয় নদী, নয় কোনো জল পদক্ষেপ হিসেবে মানুষকে এগিয়ে যেতে সাহায্য করেছে। জলের সোর্স, সরবরাহ যে কেন্দ্র, তো বিভিন্ন ধরনের সভ্যতা এই নদীমাতৃক সভ্যতা, নদীর পাশের সভ্যতা গড়ে উঠেছে। এটা থেকেই বোঝা যায় যে জলটা মানুষ প্রথম দিন থেকেই তো অবশ্যই জলের উপর নির্ভরিত, সেটা বায়োলজিক্যাল তার ফ্যাক্টস রয়েছে বা কোনো কিছু রয়েছে। কিন্তু জলটা কিভাবে আমাদের সাথে আমাদের বর্তমান জীবনে দামি হয়ে উঠছে, অর্থাৎ জলকে একসময় মানুষ পণ্য যে কোনোদিন হবে এটা বলে আমরা ভাবিনি, আজ থেকে 30 বছর আগে, কিন্তু এখন আমরা ভাবতে বাধ্য হচ্ছি। কারণ আমরা সময়ের সাপেক্ষে সেই সমস্ত ধারণাগুলো বা তাদের চাহিদা যোগানের যে সম্পর্কগুলো অর্থনীতির ক্ষেত্রে পাল্টাচ্ছে, ফলে জল আমাদের কাছে একটা প্রয়োজনীয় বিষয় হয়ে উঠছে। একদমই। এবং এটার সঙ্গে আমি একটু ইন্টারজেক্ট করতে চাই, অ্যাড করতে চাই যে যেসব সভ্যতার নিদর্শন আমরা পেয়েছি, সে সিন্ধু সভ্যতাই হোক বা বিশ্ব সভ্যতা হোক, তারা যেগুলো রেখে গেছে আমাদের জন্য, তার পেছনে একটা মূল কারণ কিন্তু জল। মানে জল ছাড়া এগুলো কোনোটাই সম্ভব ছিল না। কিন্তু এই মুহূর্তে আপনি যেটা বলছেন সেটাই নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। যে জল আমরা জানতাম, এবং এটা প্রাইমারি আমরা ভেবে এসেছি সবসময়, যে জল সবসময় ফিরে আসে। একটা ওয়াটার টেবিল, একটা ওয়াটার সাইকেল হয়, দুটোই কিন্তু প্রকৃতি বানিয়ে দিয়েছে আমাদের জন্যে। এবং সেটার সত্ত্বেও কেন জল এখন পণ্য এবং প্রায় দুষ্প্রাপ্য পণ্য হয়ে উঠছে? অর্থনীতির দিক থেকে এর ব্যাখ্যা কী? অর্থনীতির দিক থেকে দেখুন, আমরা যদি প্রাথমিকভাবে একদম চাহিদা তত্ত্ব বা চাহিদা যোগান তত্ত্ব এগুলো দিয়ে দেখি, যে একটা জিনিসের চাহিদা কেন কিসের উপর নির্ভর করে, প্রধানত কী থেকে তৈরি হয়, যে সেই জিনিসটার অভাব, সেই জিনিসটার ব্যবহার, সেই জিনিসটার, এই দুটো বিষয় থেকে মূলত চাহিদাটা তৈরি হয়। এবার জলের ক্ষেত্রে এরকমভাবে যে আমাদের অভাব বা ব্যবহার, এগুলো আমাদের দৈনন্দিনভাবে আমরা জানি যে আমাদের সাথে এগুলো লেগে আছে, কিন্তু অপর দিক থেকে যোগান যে বিষয়টা, সেটা এতই অপরিসীম ছিল যে ফলে ওই ঘাটতির জায়গাটা কখনো ফেস করতে আমাদের হয়নি। কিন্তু আমরা যখন দিশাহীনভাবে, ধরুন জল তো দু রকমের, একটা হচ্ছে যে সারফেস ওয়াটার যেটাকে আমরা বলি, নদী দিয়ে বয়ে চলা জল, গ্লেসিয়ার দিয়ে যেটা আসছে, আর একটা হচ্ছে ভূগর্ভস্থ জল। আমরা প্রথম দিকে মানব সভ্যতার একদম যদি বেশ কয়েক হাজার বছর পিছিয়ে যান, তখন আপনারা আমরা দেখতে পাবো এটা, যে এই যে সভ্যতা, সেটা কিন্তু মেনলি সমস্ত সারফেস ওয়াটার কেন্দ্রিক হচ্ছিল। কিন্তু তারপরে যখন কৃষিকাজে উন্নতি এবং কৃষির যোগান একটা দিতেই হবে এত পরিমাণে, মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়া, অবশ্যই
তার একটা গুরুত্বপূর্ণ কারণ। এবার করতে গিয়ে ভূগর্ভস্থ জলেতে আমরা যখন হাত দিই, বিশেষত আমাদের দেশে সবুজ বিপ্লব যখন ঘটলো, সেই সবুজ বিপ্লবের পর থেকে সেচের জন্য জল এবং ভূগর্ভস্থ জলের র্যাম্প্যান্ট ইউজ যেটাকে বলা হয়, সেই ইউজটা যখন শুরু হলো, ফলে ভান্ডারের দিকে আজকে সবুজ বিপ্লব থেকে 30-40 বছর এগিয়ে এসে আমরা কিন্তু সেই ক্রাইসিসটার সামনে পড়ে গেছি একদমই। এবং বেসিক্যালি রিপ্লেনিশড হয় ওয়াটার টেবল, যেটা আপনি যেটা ভূগর্ভস্থ জলের কথা বলছেন, কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার। সেই প্রক্রিয়াটা আমরা হতে দিচ্ছি না, কারণ বারংবার আমরা টেনে নিচ্ছি। এর পেছনে হয়তো মাল্টি স্টোরি বিল্ডিং, তারা প্রচুর জল টেনে নেয়, নিচ থেকে টানে, এবং অনেক ফোর্সে তাদের তুলতে হয়। এই ধরনের নানা রকম সভ্যতার, যাকে বলে, মাসুল দিতে হচ্ছে জলকে। কিন্তু আমরা একেবারে যদি অর্থনীতির মধ্যেই আসি, এবং এটা নিয়ে প্রচুর চিন্তাভাবনা হয়েছে, মানে ইউনাইটেড নেশনসের রিপোর্টেও রয়েছে, সমীক্ষা রয়েছে, ভারতের সমীক্ষাতেও রয়েছে, যে সারা পৃথিবীর এবং ভারতের জিডিপির ক্ষতি, মানে এবং একটা পার্সেন্টেজও কিন্তু এটা আইডেন্টিফাই করা হয়েছে, এত প্রতিশত ক্ষতি হতে পারে যদি জলের এই যে সমস্যা এটা না মেটানো যায়। এই নিয়ে যদি একটু আলোকপাত করেন। মানে আমরা যদি ভারতবর্ষের অবস্থাটা আমরা এখন দেখি, যে পৃথিবীর প্রায় 16% মানুষ ভারতবর্ষে বসবাস করে। ভারতবর্ষের আয়তন আমেরিকার সাথে কম্প্যারিজন করলে তার 1/3, এবং টোটাল যে পানীয় জল, যেটা ড্রিঙ্কিং ওয়াটার, সেই টোটাল পৃথিবীর ড্রিঙ্কিং ওয়াটারের মাত্র 4% হচ্ছে আমাদের দেশের মাটির তলায় রয়েছে। এইবার এর সাথে সাথে আমাদের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আস্তে আস্তে চলছে, সেগুলো হচ্ছে আমরা আঞ্চলিক যে ক্রাইসিসটা, যেমন কৃষ্ণা কাবেরী নদীর জল বন্টন নিয়ে আমরা জানি, সাথে সাথে আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জল বন্টন নিয়ে সমস্যা। এই সমস্যাগুলো কেন আসছে? তার কারণটা হচ্ছে জল নিশ্চয়ই কন্ট্রিবিউট করে। কোথায় কন্ট্রিবিউট করে? পরিষ্কার, আপনি যদি জলের ঘাটতি সাধারণ মানুষকে না দেন, তার লেবার প্রোডাক্টিভিটি কমবে। যেই লেবার প্রোডাক্টিভিটি কমবে মানে কি, তার মানসিক জায়গা থেকে জল কালেকশন করতে হবে। মহিলাদের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই, যে একটা বিরাট সময় চলে যায় জল কালেকশানে। এবার সেই জল কালেকশন করতে গিয়ে তার প্রোডাক্টিভিটি কমবে। তার প্রোডাক্টিভিটি কমলে সরাসরি জিডিপি কর্মক্ষমতা কমে যাচ্ছে, কারণ এই কর্মক্ষমতাটা ব্যবহৃত হচ্ছে জল নিয়ে আসার জন্য। এবার কৃষিতে যে জল ব্যবহার হচ্ছে, সেই জল ব্যবহারটা যদি কমে আসে, যদি কৃষির মানে যে মারাত্মক রেটে জল ব্যবহার করছে, সেই রেটটার ওপর যদি কোনোভাবে সরকারিভাবে হোক বা যে কোনোভাবে রেস্ট্রিকশন বসিয়ে সেটাকে করা হয়, তাহলে কৃষকরা বেসিক্যালি গরিব মানুষ, তাদের পক্ষে সম্ভব নয় জলকে প্রাইস পেমেন্ট করে কেনা। ফলে অটোমেটিক্যালি এগ্রিকালচারাল প্রোডাকশন এফেক্টেড হবে। এগ্রিকালচারাল প্রোডাকশন এফেক্টেড হবে, সাইড বাই সাইড ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, যেটা এই জল পরিশোধিত জলের উপর নির্ভর করে। থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলো ওয়াটার মারাত্মকভাবে ইউজ করে। এবার সেই ওয়াটার যদি আমরা ওপর প্রাইসিং করি, তাহলে তারা বিভিন্ন আনফেয়ার মিনস নিতে বাধ্য হবে। সেই জায়গাগুলোতে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন হ্যাম্পার্ড হবে, ফলে জিডিপি অটোমেটিক্যালি হ্যাম্পার্ড হবে। এবার জিডিপি যেই হ্যাম্পার্ড হবে, শুধু তার কিন্তু একটা এফেক্ট নেই, আর একটা এফেক্ট মারাত্মক হবে, যে যেই জিডিপি হ্যাম্পার্ড হবে, সঙ্গে সঙ্গে কিন্তু মুদ্রাস্ফীতির হার, অর্থাৎ সাপ্লাইটা কমে যাবে, সমস্ত গুডসের মুদ্রাস্ফীতির হারটা কিন্তু অটোমেটিক্যালি বাড়বে। ফলে জলের যে মানে মাল্টি স্পেক্টোরাল এফেক্ট, একটা শুধুমাত্র জিডিপির ক্ষেত্রে নয়, মুদ্রাস্ফীতির ক্ষেত্রেও সেটার একটা এফেক্ট, সেটা আমরা এবং একটা ভিশাস সাইকেলে পরিণত হবে, একে অপরের নেগেটিভ ইম্প্যাক্টটা ফেস করতে হবে। তো এই ক্ষেত্রে গোয়িং ফরওয়ার্ড উপায়টা কি? মানে একদিকে আমরা জলকে সাবসিডাইজ বা ফ্রি রাখছি এগ্রিকালচারের জন্য, আবার ইন্ডাস্ট্রির জন্য কিন্তু জলকে মাসুল দিতে হয় জলের জন্য। এই ব্যালেন্সটা কি ঠিক আছে, নাকি এটা নিয়ে আর একটু চিন্তা ভাবনা করা উচিত? না, এই ব্যালেন্সটা ঠিক, মানে এই ব্যালেন্সটা তৈরি করাটাই খুব ক্রিটিক্যাল ব্যাপার। কেন দেখুন, আমাদের দেশে মানে পুরোপুরিভাবে গরিব মানুষরা কৃষির ওপর নির্ভরশীল, এবং এখনও পর্যন্ত তারা কৃষির সাথে সংযুক্ত, এবং তারাই মূলত চাষবাসের কাজটা করেন। এবার তাদের ক্ষেত্রে যদি আমি জলের ওপর ট্যাক্সেশন বসাই, তাহলে কিন্তু তাদের ওপর ডাইরেক্টলি হাত দেওয়া হয়ে যাবে, তাদের উৎপাদনশীলতার উপর ডাইরেক্টলি হাত দেওয়া হয়ে যাবে। হোয়ারএজ আবার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, তার জন্যে কিন্তু কস্টটা আপনাকে বিয়ার করতে হচ্ছে, কারণ আপনি রিচার্জ সিস্টেমই চালু করুন বা দূষিত জলকে পরিশোধনের ব্যবস্থাই করুন, কোনোটাই ফ্রি অফ কস্টে নয়, সমস্তর জন্য একটা হিউজ কস্ট আছে। এবার সেই কস্টটাকে তো আপনাকে কোনো না কোনো জায়গায় শিফটিং করতে হবে। সেটা যদি আপনি টোটাল ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের উপর শিফট করে দেন, তখন তাদের কস্টটা হিউজ হয়ে যাবে। যে জায়গায় এই কস্টটা করাবে ইন্ডাস্ট্রি, সেই জায়গা থেকে যেখানে লো কস্ট এরিয়া সেখানে শিফট করবে, ফলে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অটোমেটিকভাবে কমবে, এমপ্লয়মেন্টের ওপর একটা এফেক্ট পড়বে, আরবান
আনএমপ্লয়মেন্ট বাড়বে, এই সমস্ত সিচুয়েশনসগুলো তৈরি হবে। তা এইটার জন্যে নীতি প্রণয়নটা এরমভাবে হওয়া উচিত, যেমন আমি একটা ফর এক্সাম্পল বলছি, এই যে ধরুন চাষ ব্যবস্থা, এই ফ্লাড ইরিগেশন থেকে আমরা যদি ড্রিপ ইরিগেশনে যাই, তাহলে সেখানে কিন্তু জলের ব্যবহারটা কমাতে পারি। ফলে এই রকম ইনডাইরেক্ট কিছু মেজার নিয়ে, যেগুলো সরাসরি প্রাইসকে হ্যাম্পার করে না, কিন্তু ইনডাইরেক্ট জলের ব্যবহারটাকে অনেকটা পরিমাণে কমায়, সায়েন্টিফিক টেকনোলজি কিছু ইন্টারভেনশন করানো, সেইগুলো করিয়ে আমরা কিন্তু এই সমস্যাটা থেকে বেরোতে পারি। এবং এই যে আপনি কৃষির কথা বলেন যে নতুন আমরা পদ্ধতি ব্যবহার করতে পারি, এগুলো অত্যাধুনিক পদ্ধতি, এগুলো কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে বা যে মাল্টি স্টোরি বিল্ডিংয়ের কথা আমি বলছিলাম, তারাও কিন্তু অনেক অংশে এগিয়ে আসতে পারে। শুধু আমরা নিচ্ছি না, জল সঞ্চয় করার চেষ্টা করছি, আমরা কালেক্ট করার চেষ্টা করছি, এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা আনলে হয়তো এই যে টোটাল কস্ট অন আওয়ার জিডিপি, যেটা সব মিলিয়ে হয়, যেমন আমরা কার্বন ফুটপ্রিন্টের কথা বলি, সবাই মিলে একটা আমরা মানে কার্বন ফুটপ্রিন্ট অ্যাড করছি বলে ক্ষতি হচ্ছে এনভায়রনমেন্টে। একই রকম কিন্তু প্রত্যেকে ছোটো ছোটো, মানে যেমন বিন্দুর কথা হচ্ছে, যেমন বিন্দুতেই কিন্তু সিন্ধু এক্ষেত্রে হতে পারে একদমই। কিন্তু এই যে আপনি শুধু বলছিলেন যে ভারতের কথা, কিন্তু আমি একটা সমীক্ষায় দেখছিলাম যে ওয়ার্ল্ড ব্যাঙ্কও বলেছে কিন্তু 2050-এর মধ্যে পৃথিবীতে জলের স্কেরসিটি মানে অভাব কিন্তু 6-8% মোটামুটি আমাদের লেভেলেই, যেটা কথা হচ্ছে গ্লোবাল জিডিপি থেকে শেভ অফ করতে পারে, কমিয়ে দিতে পারে। এবং যেগুলো দেশগুলিতে ইনকামের লেভেলটা কম, মানে যারা হয়তো ডেভেলপিংও নয়, আন্ডার ডেভেলপ নেশনস, হয়তো আফ্রিকার কথা আমরা বলতে পারি, তারা কিন্তু আরও বেশি ক্ষতি ফেস করবে। এটা কেন? এটার কারণটা হচ্ছে, এ সম্পর্কে একটা খুব গুরুত্বপূর্ণ গবেষণা হয়েছে 2024 সালে। সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকেরই একজন অর্থনীতিবিদ জন ফ্রস্ট, তিনি একটি 169টা দেশ নিয়ে পৃথিবীর ভেতর 1990 থেকে 2020 এই সময় পিরিয়ডের মধ্যে উনি জিডিপির গ্রোথটা কোন দেশের কেমন সেটা পরিলক্ষিত করতে গেছিলেন। গিয়ে সেখানে উনি কতগুলো মানে এফেক্টিভ ভ্যারিয়েবলস নিয়েছিলেন, যার ভেতর একটা হচ্ছে এই ওয়াটার ক্রাইসিস এবং ওয়াটার অ্যাভেলেবিলিটি, সোজা কথায়। এইবার অদ্ভুতভাবে দেখা গেছে সেই গবেষণা থেকে, যে দেশগুলোর জিডিপিটার গ্রোথটা কম হয়েছে সেই দেশগুলোতেই জলের ক্রাইসিসটা বেশি, একদম। ফলে ডাইরেক্টলি রিলেটেড হয়ে যাচ্ছে। এইবার ডেভেলপড নেশনসগুলোর ক্ষেত্রে এটা কিন্তু হয়নি, সেখানে জিডিপির গ্রোথও ভালো, সেখানে জলের অ্যাভেলেবিলিটিও ভালো। তার কারণ হচ্ছে ক্যাপিটালটা তাদের ক্ষেত্রে কনস্ট্যান্ট নয়, তারা অটোমেটিক্যালি, এই যে আপনি বললেন যেটা, যে আমরা যদি কলকাতায় আজকে সমস্ত ফ্ল্যাটগুলোর ক্ষেত্রে এটা ম্যান্ডেটারি করি যে তুমি যে জলটা ইউজ করছো সেই জলটা যখন দূষিত হচ্ছে সেটাকে পরিশোধন করতে হবে। এক একটা ফ্ল্যাটের ক্ষেত্রে এটা ইন্ডিয়াতে অ্যাভারেজ কস্টিং 25 থেকে 30, মানে এক একটা ফ্ল্যাট না, মানে একটা আবাসনের ক্ষেত্রে 25 থেকে 30 লাখের মধ্যে পড়ে। সেটা কিন্তু করা সম্ভব, সেটা করলে কিন্তু ওই জলটা আবার রিচার্জ হবে, ওই জলটাকে আবার ইউজ করা যাবে। 1990 থেকে 2020 এই পিরিয়ডের মধ্যে ডেটাটাকে দেখাচ্ছে যে যত বেশি যাদের জিডিপি গ্রোথটা বেশি, তাদের ক্ষেত্রে জলের অভাবটাও তত কম। ওয়ারাজ আফ্রিকান কান্ট্রিগুলো, আমাদের উন্নয়নশীল দেশের মতো আমাদের পেরিফেরিতে যে দেশগুলো আছে, যে ইন্ডাস্ট্রিগুলোতে জলের ব্যবহার মারাত্মক, যেমন কটন বেসড কিছু তৈরির, এইগুলোর অদ্ভুত, আপনি যদি একটু ইতিহাস লক্ষ্য করেন দেখবেন এগুলো কিন্তু বিদেশি বস্ত্র তৈরির কারখানা, তারা কিন্তু এসে মানে ওখানে তারা তাদের ইনভেস্টমেন্ট করছে, তাদের কারখানা তৈরি করছে, কিন্তু ইনডাইরেক্টলি তারা কিন্তু মাটির তলার জলটাকে ইউজ করে নিচ্ছে একেবারেই। এবং কোনো ফেরত দেওয়ার কোনো কথা নেই, যথেচ্ছাচার হচ্ছে জল নিয়ে, এবং তাই জন্যই তাদের কস্ট তাদের জিডিপির ক্ষেত্রে আরো বেশি হবে। এবং আপনি খুব ভালো একটা পয়েন্ট বললেন যে এই আইনগুলো যদি প্রণয়ন করা যায় যে কোনো দেশে হোক, তাহলে কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল হয়ে যাচ্ছে তার জিডিপি গ্রোথের সঙ্গে, কারণ সুষ্ঠুভাবে জল ব্যবহৃত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জল প্রতিটা ইন্ডাস্ট্রিতে লাগে, শুধু কৃষিতে লাগে না, এবং অবশ্যই আমাদের জীবন ধারণের জন্য লাগে। যে লেবার ব্যবহৃত হয় জল আনার জন্যে, যেটা হয়তো অন্য কাজে ব্যবহৃত হতে পারতো, সেটা একটা ডিরেক্ট নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে জিডিপির উপর, জিডিপি থেকে বেসিক্যালি সাবট্রাক্টেড হচ্ছে এই লেবারটা। এবার আমরা একটা ব্যাপারে আসবো, প্রাইসিং নিয়ে। মানে জলকে আমরা পণ্য, প্রথম দিকে আমরা এই আলোচনায় উল্লেখ করেছিলাম, কোনোদিনই জলকে মানুষ পণ্য হিসেবে ভাবতে পারেনি, কারণ স্বাভাবিকভাবেই মানুষ জলের সঙ্গে সঙ্গেই বেড়ে উঠেছে। কিন্তু এখন একটা সময় এসছে যেখানে জল আমাদের জন্যও পণ্য, আমরা বোতলের জল কিনে খাই পরিশোধিত জলের চেষ্টায়। এবং অনেক ক্ষেত্রে, যেটা বলছিলাম, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ব্যবহৃত হয়, দাম একটা মানে দাম ধার্য করা থাকে। এই ব্যাপারটা কি আমাদের মেনে নিতেই হবে? কারণ এখন কি এটা খুবই প্রয়োজন, মানে জলকে একটা পণ্য হিসেবে ট্রিট করা কিছু ক্ষেত্রে? একদমই, আমার মনে হয়। কেন বলছি আপনাকে, দেখুন, কারণ আমরা বেসরকারি কোম্পানির জল কিনে খেতে এক ফোঁটা আপত্তি করি না, কিন্তু আমার যে বাড়িতে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের বা টিউবওয়েলসের মাধ্যমে যে জলটা সাপ্লাই হয়, সেটার জন্য যখন এক পয়সাও আমাকে দিতে হবে, সেইটা
কিন্তু আমরা সঙ্গে সঙ্গে বিরাট একটা কোনো আন্দোলন বা কিছু তৈরি হয় সেটার পেছনে। হোয়ারএজ মানে আমরা টেকেন ফর গ্রান্টেড এটা ফ্রি গুড হিসেবে তৈরি। এবার অর্থনীতিতে ফ্রি গুডের প্রচুর সমস্যা আছে। সমস্যাগুলো কীরকম? যেমন একটা সমস্যাকে আমরা বলি ফ্রি রাইডার, যে খুশি এসে ওটা ইউজ করতে পারে, যে এন্টাইটেল নয় সেও ইউজ করতে পারে। আমার একটা বাড়িতে জলের লাইন আছে, আমি হয়তো বাড়িতে একটা ছোটোখাটো কোনো ইন্ডাস্ট্রি মানে দ্রব্য তৈরি করি, সেইটার পারপাসেও আমি ওটাকে ইউজ করছি, সেটা কিন্তু হয়তো দেখানো হচ্ছে না কোথাও, ডোমেস্টিক পারপাসে দেখানো হচ্ছে। 1 নম্বর ক্রাইসিস, একটা ক্রাইসিস তৈরি হলো। আচ্ছা, এই যে লিঙ্গ বৈষম্যর একটা ব্যাপার কিন্তু জলের সঙ্গে লিঙ্কড, মানে জল মহিলারা আনবেন, আমরা প্রচুর ছবিও দেখেছি, মাথার কলসির ওপর কলসি নিয়ে রাজস্থানে কেউ একজন হেঁটে যাচ্ছেন, একজন ভদ্রমহিলা। এবং এটা কেন রয়েছে, মানে এটাও তো একটা ভীষণ বড় ইম্প্যাক্ট ফেলছে আমাদের সমাজের উপর, আমাদের অর্থনীতির ওপর। একদমই, এটা তো এখন অনেকটা বেটার রেজাল্ট দেখা যাচ্ছে। একটা স্বাভাবিক একজন মহিলা বা একজন নারী, এবার সে এবং তার শিশু, তারা যদি তাদের একটা কাজ করার সময়, সেই কাজ করার সময়টা যদি তারা জল সংগ্রহে দেয়, অটোমেটিক্যালি কী হবে, তাদের আয়টা কমবে। এবার বিষয় হচ্ছে যে এই আয়টাকে তাহলে এক রাখার জন্য আমাকে কি করতে হবে, আমার যেটা ঘুমানোর সময় সেই সময়টা গিয়ে কাজ করতে হবে। তার মানে আমার বিশ্রামটাকে আমি স্যাক্রিফাইস করছি, এটাকে আমরা বলি টাইম পভার্টি। এবার এই টাইম পভার্টিটা কিন্তু ভারতবর্ষে একটা সময় পর্যন্ত মারাত্মক রেটে ছিল। কিছু সরকারি প্রকল্প নেয়াতে এই টাইম পভার্টিটা কিন্তু এখন আমরা অনেকটা পরিমাণে কাটিয়ে উঠেছি। একটা রিপোর্ট আছে যেটা থেকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে যত পরিমাণে এই মানে লেবার ডেজটাকে আমরা বাড়াতে পেরেছি, ঠিক তত পরিমাণে ওই জলের সাপ্লাইটাও জন্য যে টাইম কস্টটা সেটা কিন্তু কমেছে। ফলে কি এবার একজন পুরুষ যখন কি করছে, সে যে সময়টা কাজ করতে পারছে ফ্রিলি, তার বিশ্রামের সময়টাও সে পাচ্ছে। হোয়ারএজ একজন নারী তার জল কালেকশনের জন্য তার কাজের সময়টা দিতে হচ্ছে, ফলে তার কাজের সময়টা সে পুরুষের থেকে বেশি তৈরি করছে। এখানেই আপনি যেটা বললেন লিঙ্গ বৈষম্য, সেই সমস্যাটা আসছে। এবং আপনি যেটা বললেন এটা আমাকে একটু চিন্তা করতে বাধ্য করলো যে টাইম পভার্টি কিন্তু অ্যাকচুয়ালি হেলথ ইস্যু হিসেবে হেলথ টোলও পড়ছে, এবং সেটাও কিন্তু ডিরেক্টলি লিঙ্ক টু আর জিডিপি। যখন মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, তার স্বাস্থ্য ব্যবস্থাটাকে আমাদের দেখতে হচ্ছে, তাকে সুস্থ করার চেষ্টা করতে হচ্ছে, তো এখানেও কিন্তু জিডিপির উপর একটা বড় এফেক্ট পড়ছে। আমরা বলে থাকি যে একটা ভবিষ্যতে যুদ্ধ কিন্তু জলের জন্য হতে পারে। এই পেছনে কারণটা শুধু তো বোধহয় জল ফ্রেশ ওয়াটার আমরা পাচ্ছি না নিজেদের কনজিউম করার জন্য, তা নয়, আমাদের যে ফুড, আপনি যেটা প্রথম দিকে বলছেন, এটা নিয়ে আমরা আলোকপাত একটু বেশি আলোচনা করতে চাই, যে খাবার তৈরির ক্ষেত্রেও জলের এত বড় ভূমিকা, যে ফুড স্কেরসিটিও কিন্তু ওয়াটার স্কেরসিটির সঙ্গে লিঙ্ক। এবং এটা কি একটা বড় সত্যি মানে যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে পারে ভবিষ্যতে? আমি ডিস্টোপিক নভেলের কথা বলছি না, কিন্তু যদি এরকম কি ঘটতে পারে আপনার মনে হয়? যুদ্ধ পরিস্থিতি যে ঘটছে না, এটা যদি আপনি খুব মাইক্রো লেভেলে স্টাডি করেন, তাহলে কিন্তু দেখতে পারবেন যুদ্ধ ঘটছে। কীরকমভাবে জলকে অধিকার করে নিতে হবে, কোনো নদীকে আমি কিনে নেবো, এই নিয়ে বিভিন্ন দেশগুলিতে বিভিন্ন রকম ঘটনা ঘটে চলেছে। কারণটা কি, জল কিন্তু ওই বললাম যে মাল্টি লেভেলে তার এফেক্ট আছে। সে নিজের শুধু অভাব ঘটাচ্ছে না, সে কৃষিকে ব্যাহত করছে, সে শিল্পকে ব্যাহত করছে, ফলে সমস্ত কিছুর পণ্য কিন্তু কমছে। এবার সেইগুলো অটোমেটিক্যালি পণ্য কমে যাওয়া মানে কি, অটোমেটিক্যালি সেগুলোর দাম বাড়বে। এবার দাম বাড়লে মানে কি, কিছু ক্রেতার সেটা ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে, গরিব মানুষরা তারা সেটা কিনতে পারবে না। ফলে তারা তো একটা মানে ট্র্যাপে পড়ে গেল। জল শুধু নেই না, খাবারও নেই তার সাথে সাথে। এবার এই অবস্থায় যারা ধরুন ক্যাপিটালিস্ট, তারা যদি দেখে যে জলের উপর আমার একটা অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে সেখানে কি হবে, প্রফিটটা অনেক বেশি আমি রান করাতে পারবো, সেই জন্যে জলের উপর অধিকারটা। আর এইখান থেকে একটা কিন্তু লড়াই তৈরি হবে, আবার যেটা তৈরি হচ্ছে আফ্রিকান দেশগুলো। আপনি বলছেন ওয়াটার হোর্ডিং হতে পারে, টাকা দিয়ে জলের ব্যবস্থাটাই আমি নিজের কন্ট্রোলে নিয়ে নিলাম। এই ক্ষেত্রে সমবন্টনের একটা বিশাল বড় ভূমিকা থাকবে যে কোনো সরকার, অবশ্যই কোঅপারেটিভ বা এবং যে কোনো বডি যারা এই নিয়ে কাজ করছেন, তাদের নিশ্চয়ই লক্ষ্য থাকবে যে প্রিভিলেজ নন প্রিভিলেজড সবার কাছে জল একই রকমভাবে পৌঁছে। এটা কিন্তু একটা ঘটনা যে যারা আন্ডার প্রিভিলেজড আমাদের সমাজে, যে কোনো দেশেই হোক, তারা ভালো জল মানে যে জলটা আমরা পান করতে পারি, ব্যবহার করতে, সেই জলের অ্যাক্সেস তাদের কম। একদমই। এবং এই ক্রাইসিসটা অ্যাড্রেস করা খুবই প্রয়োজন। তো আপনার কি মনে, কিভাবে এটা সম্ভব? এইখানে সব থেকে সাকসেসফুল যে জায়গাগুলো, যেমন আমরা যদি মানে কিছু ওয়ার্ল্ড ব্যাংকের যেমন গ্লোবাল ডেভেলপমেন্ট নেটওয়ার্ক, এদের জিডিএন আর কি, এদের কিছু এফেক্টিভ কার্যকলাপ দেখি, তাহলে দেখি রাজস্থানের মতো অঞ্চলে প্রচুর এনজিও কিন্তু এই অসম্ভবটাকে সম্ভব করেছে। এবং সেখানে বিভিন্ন গ্রামগুলোতে যেখানে জলের সিভিয়ার
সিভিয়ার ক্রাইসিস ছিল আজ থেকে 10-15 বছর আগে, সেখানে কিন্তু সেই ক্রাইসিস আর নেই। এবং এই যে জলে আমার ওয়াটার ব্যাংক তৈরি করা, আমার কন্ট্রিবিউশন, আমার জমির ঢালগুলো হবে এমনভাবে তৈরি প্রতিটা, যাতে সেইখানে বৃষ্টিপাত কোনোভাবে হলেই একটা পুকুরের মতো জায়গা মাঝখানে থাকবে, সেখানে জলটা এসে জমবে, এবং সেই যে জল, সেই জলটা কতটা আমার জমির উপর দিয়ে গড়িয়ে এলো সেটা থেকে আমার কন্ট্রিবিউশন ডিটারমিন হবে। আমার ওখান থেকে পারচেস করা বা আমার জল নেওয়ারও ঠিক ক্ষমতা সেই প্রপোর্শনালি ডিটারমিন হবে। এই সমস্ত বিভিন্ন ধরনের খুব মানে সিগনিফিকেন্ট স্টাডি বিভিন্ন এনজিও করেছে এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করেছে। সেইগুলো কিন্তু আমাদের ইমিডিয়েট মানে অ্যাকসেপ্ট করতে হবে এই পলিসিগুলোকে। আচ্ছা, এই ক্ষেত্রে ব্লু ইকোনমির কথা খুব হয়ে থাকে, এই ব্যাপারটা যদি একটু মানে আমাদের এক্সপ্লেন করেন। ব্লু ইকোনমি বলতে আমরা বেসিক্যালি ওশান মানে সাগর, মহাসাগর এবং উপকূলবর্তী অঞ্চলে যে মানুষরা বেঁচে থাকেন তারা যেভাবে এই ধরনের ওয়াটারের উপর, সি ওয়াটারের উপর যেরকমভাবে ডিপেন্ডেন্ট, তাদের লাইভলিহুডটা সেখানে চলছে, সেই লাইভলিহুডের উপর মানে লাইভলিহুডটা নিয়ে হচ্ছে ব্লু ইকোনমি। এবার এটাও কিন্তু পলিউটেড হচ্ছে, কারণ বিভিন্ন ধরনের সিচুয়েশনের জন্য এটা পলিউশন সেখানে বাড়ছে। এবার আমরা দেখতে পাচ্ছি কি, আমরা প্রতি বছর এই ক্লাইমেট চেঞ্জ বা ওয়ার্ল্ড টেম্পারেচার এগুলো রাইজ করছে, সি লেভেল রাইজ করছে, ফলে উপকূলবর্তী মানুষ যারা বসবাস করে তারা কিন্তু একটা ক্রাইসিসের মধ্যে পড়ছে, যেটা কিন্তু আমরা যারা মানে সমুদ্র থেকে দূরে বসবাস করি তারা কিন্তু সেইটা করছি না। ফলে কি হলো, একটা রিজিওনাল ডিসপ্যারিটি তৈরি হলো। ওরা যেটা বেশি দাম দিয়ে কিনছে, আমরা সেটা কম দামে পাচ্ছি, একটা রিজিওনাল ডিসপ্যারিটি। দুটো অঞ্চলের মধ্যে কিন্তু একটা সংঘাত অনিবার্য, অর্থনৈতিক দিক থেকে সংঘাত এবং বিভিন্নভাবে সংঘাত অনিবার্য। 2 নম্বর হচ্ছে এখন অনেক রেস্ট্রিকশনস ইউনাইটেড নেশনস করছে, যে এই যে জাহাজগুলো সমুদ্রের উপর দিয়ে যাবে তাদের যে পলিউশন করার বিভিন্ন ধরনের যে রাস্তাগুলো সেগুলোকে মিনিমাইজ করছে। ফলে ব্লু ইকোনমিটাকে বা অ্যাকোয়াকালচারের মাধ্যমে কীভাবে আপনার ওই কী বলে ওই কার্বন ফুটপ্রিন্টের যে ব্যাপারগুলো আছে সেগুলোকে রিডিউস করার চেষ্টা করছে। এই সমস্ত পথগুলোকে নিয়ে মানে কিভাবে ব্লু ইকোনমিকে সংরক্ষণ করা যায় সেটা চেষ্টা করছে। অবশ্যই আমাদের আলোচনা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, কিন্তু আলোচনা একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আপনি যে জায়গায় এসছেন সেখান দিয়েই আমার পরের প্রশ্নটা। আলটিমেটলি কিন্তু এটা একটা এনভায়রনমেন্টের প্রশ্ন, অবশ্যই। মানে আমরা ব্যবহার বেশি করছি, শুধু তাই নয়, আমরা নষ্ট করে ফেলছি। জলবায়ু পরিবর্তন একটা বড় ভূমিকা পালন করছে। জলের উৎসগুলো, আধারগুলো, আমরা গ্লেশিয়ারের কথা বলি, যে গ্লেশিয়ারগুলো আমাদের জীবন দেয় এই দেশে, কেন অনেক দেশেই, বিশেষ করে ভারতবর্ষের কথা বলবো, সেগুলো কিন্তু দ্রুত হারে গলে যাচ্ছে। এবং এইটা অ্যাড্রেস করা কতটা গুরুত্বপূর্ণ, এই যে জলবায়ু পরিবর্তন এবং তার জন্য জলের যে উৎস, যেগুলো ন্যাচারাল যে সাইকেলটা, এগুলো আমরা ধ্বংস করে ফেলছি আমাদের ওভার ইউজ বা আমাদের অ্যাক্টিভিটির জন্য। এইটা অ্যাড্রেস করা কতটা ইম্পর্ট্যান্ট? এইটা অ্যাড্রেস করতে গেলে আপনাকে বেসিক এডুকেশানে এমন কিছু চেঞ্জ আনতে হবে যেটা থেকে একটা সাধারণ গ্রামের বাচ্চাও সে বুঝতে পারে। দেখুন, জলের তো 3টে ভাগ আর কি। একটা হচ্ছে প্রত্যক্ষভাবে আমি কতটা ইউজ করছি, যেমন কৃষি, পানীয় জল। পরোক্ষভাবে আমি কতটা ইউজ করছি, আর একটা ইন্ট্রিনসিক ভ্যালু। এই যে গ্লেসিয়ার গলে যাচ্ছে তার জন্য আমার ভবিষ্যতে সমস্যা হতে পারে বা কিছুদিন বাদেই সমস্যা হতে পারে, এইগুলো কিন্তু নিয়মিতভাবে মানুষকে বুঝতে হবে। এবং এই ক্রাইসিস আমরা ফেস করছি বলে আজকে ভবিষ্যতে এই ক্রাইসিসটা আরও বাড়বে যদি আমরা যে পথে চলছি সেই পথে চলবো। তাহলে কিভাবে চললে আমরা সেই ক্রাইসিসটাকে মেকআপ করতে পারবো, সেটা কিন্তু একমাত্র সঠিক শিক্ষার মাধ্যমে যদি দেয়া যায় তাহলেই সেটা সম্ভব। এবং এই সচেতনতাটা আমাদের ভেতরে ইনগ্রেন্ড হতে হবে। আমরা মানে জ্ঞান পাপি আমরা থাকতে পারবো না, আমরা জানি সব, কিন্তু আমরা একইভাবে ফাংশন করে যাচ্ছি, এটা তো সম্ভব না। আর একটা কথা এই নিয়ে অবশ্যই বলতে হয় যে আমরা দূষিত করছি জল মারাত্মকভাবে। আমরা মানে গঙ্গা হোক বা যে জল, মেন ওয়াটার বডিজগুলো, আমাদের যে দূষণেরও একটা তো কষ্ট আছে, এটাকে পরিশোধিত আমরা প্রথমত ঠিকঠাকভাবে করতে পারছি না এত বড় জল। তাহলে সেই দূষণটা যাতে না হয় এটাও তো প্রয়োজন, এটা ইকোনমিক টোল তো অবশ্যই একদমই। এই ক্ষেত্রে মানে এই ক্ষেত্রে নিয়ম প্রণয়ন, জল দূষণটাকে আমাদের কমাতেই হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একেবারেই। তো আমাদের একদম শেষ প্রান্তে সুভাষিসবাবু, আপনি বলছিলেন ফরওয়ার্ড থিঙ্কিং হতে হবে। তো এই মুহূর্তে যারা শুনছেন, যারা পরে আর শুনবেন অনুষ্ঠানটা অনেকেই, তাদের জন্য আমরা কি অঙ্গীকার একসঙ্গে নিতে পারি যাতে এই সমস্যাটা যুদ্ধ অবস্থা, যেটা আপনি কথা বলছেন কিছু কিছু জায়গায় অবশ্যই দেখা যাচ্ছে, সেটা যেন একটা
সারা পৃথিবীতে ছড়িয়ে যাওয়া সমস্যা না হয়? কি করা উচিত আমাদের সবার? আমাদের প্রথমত যেটা করতে হবে, আমরা যখন প্রচণ্ড জল তেষ্টাটা পাই, তখন যখন এক গ্লাস জল খাই, তখন সেটাকে যেন দামি ভেবে খাই। ফার্স্ট আমাদের এই ফিলিংসটাকে আনতে হবে প্রতিটি মানুষের ক্ষেত্রে, এবং যেখানে যেখানে জল যেভাবে অপব্যবহার হচ্ছে সেগুলো সঙ্গে সঙ্গে নিজে হাতে গিয়ে সেগুলো বন্ধ করতে হবে আমাদের। এইটা কিন্তু আপনি মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কালচার এটা দেখতে পাবেন না, ওরা নিশ্চয়ই। কোনোভাবে কোনো জায়গায় মিসইউজটা করে না। আমাদের এই মিসইউজ থেকে সরতে হবে, না হলে ভবিষ্যতে আমাদের জন্য কি মানে প্রচণ্ড কঠিন অবস্থা অপেক্ষা করছে। মানে দেখুন শ্রোতারা, যে এটা নানা বিষয়ের মধ্যে কিন্তু লিঙ্কড হয়ে আছে। একটা কালচারাল কথা উনি বললেন, এটা আমরা কিন্তু নদীমাতৃক দেশে বড় হয়েছি, নদীকে আমরা ভগবান হিসেবে পুজো করেছি, যে কোনো জলকে, কিন্তু কোনো ক্ষেত্রে গিয়ে সেই কানেকশনটা থাকলেও আমরা সচেতনভাবে সেই জলকে সেই সম্মানটা দিতে পারছি না অনেক ক্ষেত্রে, এবং সেটার কিন্তু টোল আমাদের জিডিপি কেন আমাদের সব জীবনের সামগ্রিক জীবনের উপর পড়ছে। এছাড়া তো অবশ্যই আমরা যেটা নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম, যে এটা কিন্তু একটা যুদ্ধ অবস্থা তৈরি হতে পারে। কেপটাউনের মতো শহরের কথা আমরা শুনেছি, যেখানে জল শেষ হয়ে যাচ্ছে, আগে থেকে আগাম ঘোষণা করা হয়েছে, কারণ তারা সেই সাস্টেনেবল সাইকেলে ঢুকতে পারেননি, এবং বহু পরে তারা রিয়েলাইজ করেছেন আমরা যেভাবে চলছি আমাদের জল শেষ হয়ে যাবে, আমাদের আবার নতুন করে শুরু করতে হবে। এবং এছাড়াও যেগুলো কথা হলো, যে একটা লিঙ্গ বৈষম্যের অ্যাঙ্গেল ছিল, যেটা অনেকটা হয়তো অতিক্রম করা হয়েছে, কিন্তু আরও অনেক পথ যাওয়া বাকি। তো একাধারে এনভায়রনমেন্ট, একাধারে ইকোনমিক্স, একাধারে কালচার এবং একাধারে জীবন, সব মিলে রয়েছে জলের এই লড়াইয়ের ক্ষেত্রে। এবং সত্যি কথা বলতে কি, জলের জন্য আমাদের লড়াই করতে হবে, যাতে জল নিয়ে পরে লড়াই না হয়, জলের ভবিষ্যৎ আমরা সুরক্ষিত যাতে রাখতে পারি। এবং সুভাষিস বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই, এতক্ষণ ধরে এত কিছু আমরা আলোচনা করলাম। আশা করছি যেগুলো আমরা আজ শিখলাম সেগুলো আমরা ভবিষ্যতেও সামনে নিয়ে এগোতে পারবো। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আকাশবাণী কলকাতা পডকাস্ট অনুষ্ঠানে জল সংরক্ষণ ও অর্থনীতি নিয়ে একটি আলোচনা। অতিথি ছিলেন সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শুভাশিস ভট্টাচার্য। তার সঙ্গে আলাপচারিতায় ছিলেন সৌর্য চৌধুরী।